সায়রা কিছু বলার আগেই আরাব দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সায়রা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা তার মন খারাপ দেখে চুড়ি নিয়ে এসেছে। মনে মনে হাসল সায়রা। চুড়িগুলো আগে দিলে তো আরিশাকেও দেখাতে পারত। সায়রা আর কিছু ভাবল না। সে খুশি মনে তৈরি হতে লাগল। সকাল 10টা, ধরণীর বুকে সোনালি রোদের আভা ছড়িয়ে পড়েছে। ভোরের সেই হিমেল ভাবটা কেটে গিয়ে এখন চারদিকে এক স্নিগ্ধ আবহাওয়া। জানালার বাইরে গাছের পাতায় জমে থাকা শিশির কণাগুলো রোদের ছোঁয়ায় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। হালকা দক্ষিণা বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভেসে আসছে, যা মনে এক অন্যরকম সজীবতা এনে দেয়। এমন একটি সুন্দর সকালেই শাহরিয়ার বাড়ির সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিচে নেমে এসেছে। চালক একে একে সবার ভ্রমণের ব্যাগ গাড়িতে তুলতে লাগলেন। সব কিছু ঠিকঠাক করে সবাই এবার গাড়িতে উঠে বসতে শুরু করলো। আহসান শাহরিয়ার সামনের আসনে বসলেন, আর পেছনের আসনে শারমিন, শাহরিয়ার, দিলোয়ারা বেগম এবং আরিশা একে একে উঠে বসলেন। গাড়ির সব দরজা বন্ধ হওয়ার পর সায়রা যখনই গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ শক্ত করে তার হাত টেনে ধরল। সায়রা চমকে উঠে পেছন ফিরে তাকাল। দেখল আরাব তার হাত ধরে দাঁড়িয়ে আছে। সায়রা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরাব গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুমি আমার সাথে আমার গাড়িতে যাবে। সায়রা কিছু বলবে তার আগেই আহসান শাহরিয়ার গাড়ি থেকে নেমে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি তো বিয়েতে যাবে না বলেছিলে, তো এখন কোথায় যাচ্ছ? বাবার কথা শুনে সায়রার দিক থেকে চোখ সরিয়ে আরাবোনার দিকে তাকাল। তারপর বাবার চেয়েও দ্বিগুণ গম্ভীর গলায় উত্তর দিল, চিন্তা করো না, বিয়েতেই যাচ্ছি। নুহা ফোন করে অনেক অনুরোধ করেছে, তাই যাচ্ছি। আমি না গেলে নুহা মন খারাপ করবে। যার বিয়ে তার মন খারাপ হয়ে থাকাটা কি ভালো দেখাবে? তুমি মানুষের ভালো লাগা আর খারাপ লাগার মূল্য কবে থেকে দিতে শুরু করলে? আহসান শাহরিয়ার কিছুটা তাচ্ছিল্য ভরে বললেন। আমাকে কি তোমার অমানুষ বলে মনে হয় যে কারো অনুভূতির মূল্য দিতে জানি না? আরাফের কথা শুনে আহসান শাহরিয়ার মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই বিড়বিড় করে বললেন। মাঝে মাঝে তো আমার তাই মনে হয়। আহসান শাহরিয়ার কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে শারমিন শাহরিয়ার বলে উঠলেন, আরাব যখন যাবে বলেছে, তুমি আর বেশি কথা বলো না তো। তারপর তিনি সায়রার দিকে তাকিয়ে বললেন, সায়রা মা, তুই আরাবের সাথেই যা নিশ্চিন্তে। সায়রা শাশুড়ির কথার ওপর আর না বলতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে আরাফের গাড়িতে উঠে বসল। আহসান শাহরিয়ারও নিজের গাড়িতে গিয়ে বসলেন। আরাব এবার দ্রুত চালকের আসনে গিয়ে বসে গাড়ি চালু করল। স্কয়ার হাসপাতালে ভীষণ ব্যস্ততায় কাটছে জারিফের দিনটা। সে আগামী 3 দিনের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়েছে। তাই আজকের দিনের সব কাজ শেষ করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। জারিফ মাত্র অস্ত্রোপচার শেষ করে ফ্রেশ হয়ে নিজের কক্ষে গিয়ে চেয়ারে মাথাটা এলিয়ে দিল। তার ঘুমে চোখ বুজে আসছে। ভোর 5টায় হাসপাতালে এসেছিল। তারপর থেকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে পারেনি। এখন কেবল একটু চোখ লেগে এসেছে। ঠিক তখনই ফোনের শব্দে তন্দ্রা ছুটে গেল। চোখ খুলে সোজা হয়ে বসে ফোন হাতে নিয়ে দেখল সাফওয়ান ভাই ফোন দিয়েছেন। জারিফ কল গ্রহণ করে হ্যালো বলতেই ওপাশ থেকে সাফওয়ান বলে উঠলেন, আগামী 7 দিনের মধ্যে আমি বাংলাদেশে আসছি। সবকিছু প্রস্তুত করে রাখ। পুতুলকে এখন কিছু বলার প্রয়োজন নেই। সাফওয়ান একটু থেমে আবারও বলল, আর শোন, পুতুল যে বিয়েতে যোগ দিতে গেছে, ওই বিয়ে বাড়ির ভেতরে আমাদের লোক ঢুকতে পারবে কিনা জানি না। তবুও আমি তাদের বাড়ির বাইরে থাকতে বলেছি। এখন তুই তাড়াতাড়ি ওই বিয়েতে উপস্থিত হ। জারিফ সাফওয়ানের সব কথা মন দিয়ে শুনে তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না ভাই, আমি আজকেই বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি ফুলের কোনো অসুবিধা হতে দেব না। জারিফের কথা শুনে সাফওয়ান কিছুটা আশ্বস্ত হলো। সে জারিফের সাথে আরও টুকটাক কথা বলে ফোন কেটে দিল। জারিফ এবার চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলো, আমাকে আবারও সবার সম্মুখীন হতে হবে, যাদের মুখটা পর্যন্ত দেখতে চাই না। আজ শুধু আমার ফুলের খেয়াল রাখার জন্য আবারও তাদের সামনে যেতে হবে। গাড়ির ভেতর একদম চুপচাপ, পিনপতন নীরবতা। কেবল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মৃদু শো শো শব্দ আর চাকার সাথে রাস্তার ঘর্ষণের একঘেয়ে আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। সায়রা জানালার বাইরে তাকিয়ে ভাবছে, মিস্টার শাহরিয়ার,
হঠাৎ এভাবে বদলে যাচ্ছেন কি করে? আগে দেখা হলে যিনি অপমানের তীরে বিদ্ধ করতেন, এখন সেই মানুষটাই সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করছেন। সায়রা একবার আর চোখে আরাফের দিকে তাকাল। লোকটা খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। স্টিয়ারিংয়ে রাখা ওর বলিষ্ঠ হাত আর চোয়ালের কঠোর ভঙ্গি কেন জানি সায়রাকে এক অজানা আকর্ষণে আচ্ছন্ন করছে। হঠাৎ আরাফ গম্ভীর কিন্তু শান্ত গলায় বলে উঠল, আর চোখে না দেখে সরাসরি দেখতে পারো, তোমারই তো বর। আরাফের কথা শুনে সায়রা ধরা পড়ে যাওয়ার মতো দ্রুত চোখ সরিয়ে নিল। প্রচণ্ড অপ্রস্তুত হয়ে সে এদিক ওদিক তাকাতে লাগল। সায়রার এই কাণ্ড দেখে আরাফ মনে মনে মুচকি হাসল, তবে মুখে সেই গাম্ভীর্য বজায় রাখো। সায়রা আবারও জানালার বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগল, কিন্তু কিছু অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। কিছুক্ষণ পর ভেতরটা মোচড় দিয়ে উঠল। সায়রার বড় সমস্যা হলো দীর্ঘ দূরত্বের ভ্রমণ। সে একদমই দীর্ঘ ভ্রমণ সহ্য করতে পারে না। বেশিক্ষণ গাড়িতে থাকলেই বমি শুরু হয়। সায়রা অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, শরীরটা কেমন গুলিয়ে উঠছে। আরাব বিষয়টি লক্ষ্য করে সায়রার দিকে তাকাল। সে এক হাতে সায়রাকে নিজের দিকে ফিরিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আইরি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব খারাপ লাগছে? সায়রা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সে আরাফের গায়ের ওপরই বমি করে দিল। আরাফ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। সে খুব চিন্তিত হয়ে দেখল সায়রা বমি করে একদম নিস্তেজ হয়ে এলিয়ে পড়েছে। সায়রা এবার ভয়ার্ত চোখে আরাফের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি সত্যিই দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। সায়রা মনে মনে খুব ভয় পাচ্ছে, কারণ সে জানে আরাফ পরিচ্ছন্নতা নিয়ে কতটা খুঁতখুঁতে। আরাফ নোংরা বা অগোছালো জিনিস একদম পছন্দ করে না। সায়রার কথা শুনে আরাফ গাড়িটা রাস্তার পাশে থামাল। সায়রা তখনও অপরাধী আর অসহায় চোখে তাকিয়ে আছে। আরাফ ওর দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে জিজ্ঞেস করল, আর বমি করবে? সায়রা মাথা নেড়ে বোঝাল আর করবে না। আরাব এবার গাড়ি থেকে নেমে সায়রার পাশের দরজা খুলে ওকে বের করলো। গাড়ি থেকে পানির বোতল বের করে সায়রাকে বলল নিকাব খুলে মুখ ধুয়ে নিতে। সায়রা কোনো কথা না বাড়িয়ে মুখ ধুয়ে নিল। সে এবার সংকুচিত স্বরে আরাফের দিকে তাকিয়ে বলল, আপনার তো জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, এখন কি করবেন? সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আরাব সায়রার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আইরি শান্ত হও, এত অস্থির কেন হচ্ছ? আমি কি তোমাকে কিছু বলেছি? সায়রা দুদিকে মাথা নাড়াল। তাহলে এত ভয় পাচ্ছ কেন? জামা কাপড় নষ্ট হয়েছে তো কি হয়েছে? গাড়িতে লাগেজ আছে, আমি এখনই পোশাক বদলে নিচ্ছি। পোশাক কোথায় বদলাবেন এই মাঝ রাস্তায়? সায়রা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। গাড়িতেই বদলাবো, আর কোথায়? কেন, তুমি দেখবে নাকি? বলেই আরাব এক চোখ মারল। সায়রা মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, নির্লজ্জ। আরাব গাড়ি থেকে অন্য পোশাক বের করে দ্রুত বদলে নিল এবং ভেতরটা পরিষ্কার করে সুবাস ছড়িয়ে দিল। এরপর সায়রাকে আবার গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। কিছুক্ষণ পর আরাব খেয়াল করলো সায়রা ঘুমিয়ে পড়েছে। জ্বরের ধকল এখনও পুরোপুরি কাটেনি। তার ওপর বমি করায় শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। আরাব এক হাতে খুব যত্ন করে সায়রার মাথাটা নিজের কাঁধের ওপর টেনে নিল। সায়রা ঘুমের ঘোরে অচেতনেই আরাফের একটা বাহু জড়িয়ে ধরল। দৃশ্যটা দেখে আরাফের ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল। সে মুগ্ধ দৃষ্টিতে তার ঘুমন্ত আইরিকে দেখতে দেখতে এক হাতে পরম শান্তিতে ড্রাইভ করতে লাগলো। টানা 4 ঘন্টা জার্নি শেষে শাহরিয়ার বাড়ির সবাই পৌঁছালো মায়াপুর গ্রামে। এখানে উল্লেখিত গ্রামের নাম বা স্থান সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে মিলে গেলে তা কেবলই কাকতালীয়। কাজের সূত্রে সবাই শহরে থাকলেও নুহার বিয়েটা হচ্ছে গ্রামের বাড়ি থেকেই। প্রথম গাড়ি থেকে নামলেন আহসান শাহরিয়ার, শারমিন শাহরিয়ার, দিলওয়ারা বেগম এবং আরিশা। তাদের দেখে এগিয়ে এলেন আহসান শাহরিয়ারের একমাত্র বোন আবেদা হোসেন এবং তার স্বামী আজমির হোসেন। ওনারা ভাই ভাবির সাথে কুশল বিনিময় করে সবাইকে ভেতরে যেতে বললেন। এর মধ্যেই পেছনের গাড়ি থেকে নেমে এল সায়রা আর আরাব। আরাবকে দেখে তার ফুফু খুশিতে জড়িয়ে ধরলেন। তারপর সায়রার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরাব সায়রার হাতটা শক্ত করে ধরে বলল, ফুফু, ও আমার স্ত্রী মেহজাবিন সায়রা। সায়রার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন আবেদা হোসেন। তার এভাবে তাকিয়ে থাকা দেখে সায়রা কিছুটা অস্বস্তি বোধ করলেও
তা প্রকাশ করল না, বরং নিচু হয়ে সালাম দিল। আবেদা বেগম সালাম নিয়ে তাদের ভেতরে যেতে বললেন। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সবার কণ্ঠস্বর শুনে দোতলা থেকে নেমে এলো নুহা আর তার ছোট বোন রুমি। হোসেন মঞ্জিলের ইতিহাস। এই বাড়ির কর্তা ছিলেন রহমত হোসেন আর রহমান হোসেন, দুই ভাই। তারা দুই বোনকে বিয়ে করেছিলেন। বড় ভাই রহমত বিয়ে করেছিলেন হুসনেরা বেগমকে এবং ছোট ভাই রহমান বিয়ে করেছিলেন দিলোয়ারা বেগমকে। এক মর্মান্তিক দুর্ঘটনায় রহমত হোসেন ও হুসনেরা বেগম মারা গেলে তাদের 3 সন্তান হাসান, সুফিয়া আর শারমিনকে নিজের সন্তানের মতো আগলে মানুষ করেন রহমান হোসেন ও দিলোয়ারা বেগম। রহমান হোসেন ও দিলোয়ারা বেগমের 2 ছেলে, বড় ছেলের বউ নাহার হোসেন আর ছোট ছেলের বউ আবেদা হোসেন। বড় ছেলের বউ নাহার হোসেন, যিনি আহসান শাহরিয়ারের বোন। কয়েক বছর আগে রহমান হোসেনও মারা যান। বর্তমানে হোসেন মঞ্জিলে থাকেন বড় ছেলে আজম হোসেন, তার স্ত্রী নাহার, তাদের ছেলে শহীদ আর মেয়ে রুমি। তাদের সাথেই থাকেন নানি শাশুড়ি দিলোয়ারা বেগম। নুহার বিয়ে উপলক্ষে এখন শারমিন শাহরিয়ার ও আজমির হোসেনের পরিবারও বাড়িতে উপস্থিত হয়েছেন। পরিচয় পর্ব শেষে নুহা আর রুমি এগিয়ে এলো। আজমির হোসেন আরাভাব ও আরিশাদের ঘর দেখিয়ে দিতে বললেন। তারাও কথা না বাড়িয়ে টেবে আগে যেতে লাগল। তাদের পেছনে পেছনে যাচ্ছে আরিশা, আরাব আর সায়রা। আরিশা থাকবে নুহা ও রুমির সাথে। আর যেহেতু আরাব ও সায়রা স্বামী স্ত্রী, তাই তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। ঘরের ভেতরে ঢুকে সায়রা চারপাশটা দেখতে লাগলো। ঘরটা খুব একটা আধুনিক নয়, পুরনো ধাঁচের জমিদার বাড়ির মতো হওয়ায় ঘরগুলো ঠিক তেমনই। একটা বিশাল পুরনো আমলের খাট, একটি আলমারি আর একটা সাজগোজের আয়না। তবে এই ঘরের সবচেয়ে সুন্দর দিক হলো এর ছোট বারান্দাটি, যেখান থেকে দাঁড়িয়ে গ্রামের অনেকখানি সৌন্দর্য উপভোগ করা যায়। সায়রা সেই বারান্দার দিকে এগিয়ে গেল। এদিকে আরাব হাত মুখ ধোয়ার কক্ষে ঢুকে গেল। কিছুক্ষণ পর বের হয়ে আরাব দেখল সায়রা এখনও বোরকা পর্যন্ত খোলেনি। সেই একইভাবে বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখায় মগ্ন। তা দেখে আরাব গম্ভীর অথচ মায়াবী কণ্ঠে ডাক দিল, আইরি, তাড়াতাড়ি কাপড় পাল্টে নাও, গাড়িতে বমি করেছো, ফ্রেশ হয়ে নিলে ভালো লাগবে। আরাবের ডাক শুনে ঘরে এলো সায়রা। সে ধীর পায়ে আরাবের সামনে এসে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, লোক দেখানো কোনো কিছুই আমার পছন্দ নয় মিস্টার শাহরিয়ার। তাই দয়া করে এসব লোক দেখানো যত্নহত্যি আমায় দেখাবেন না, কারণ এই ঘরের মধ্যে এখন আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আর একটা কথা, আমার নাম সায়রা, আইরি নয়। আরাব সায়রার কথা শুনে একদম তার কাছে এগিয়ে গেল। তারপর সায়রার 2 বাহু আলতো করে ধরে বলল, লোক দেখানো কোনো কিছু আমারও পছন্দ নয় আইরি। আর কে বলেছে আমি লোক দেখানোর জন্য এসব করছি? আমি যা করছি তা একান্তই আমার মন থেকে করছি। আর শোনো, তুমি সবার জন্য সায়রা হতে পারো, কিন্তু শুধুমাত্র আমার জন্য তুমি আইরি। সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার আমাকে কেমন লাগে সেটা আপনি আমাকে বিয়ের রাতে বুঝিয়ে দিয়েছেন। তাই এখন এসব করা এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। প্লিজ আর কয়েকটা দিন আছি, আমার থেকে দূরে থাকুন। আমি কারোর প্রতি দুর্বল হতে চাই না। আগে যা বলেছি ও করেছি সেটা ভুলতে পারবে না জানি, তবু আমি চেষ্টা করব যাতে তুমি সবকিছু ভুলে নতুন করে আমাকে বিশ্বাস করতে পারো। তাই এখন থেকে যা বলবো আর যা করব শুধু সেটুকুই মনে রেখো। তোমাকে আমি দুর্বল করব না, বরং তোমার মনে আমার জন্য স্থায়ী জায়গা করে নেব। সায়রা ম্লান হেসে বলল, সব কিছু চাইলেই কি ভুলে যাওয়া যায়? হয়তো আপনাদের জন্য সহজ, কিন্তু আমার জন্য নয়। যে জিনিস আমাকে একবার কষ্ট দেয় তার নাম নিশানা আমি আমার জীবনে রাখি না। কথাটা বলেই ভ্রমণের ব্যাগ থেকে কাপড় বের করে হাত মুখ ধোয়ার কক্ষে ঢুকে গেল সায়রা। আরাব তার যাওয়ার পথের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। মনে মনে বলল, তুমি যাই বলো না কেন আইরি, তোমার মনে আমি ঠিকই জায়গা করে নেব। একদিন তুমি নিজেই আমাকে ভালোবাসবে এবং বিশ্বাস করবে। আরাব দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বমি করার পর থেকে সায়রা কিছুই খায়নি। তার ওপর সকালে একবার গোসল করেছে, এখন আবারও করছে। জ্বর না এলেই হয়। এখন তাকে যে করেই হোক সায়রাকে কিছু খাওয়াতে হবে। নিচে রান্নাঘরে নাহার হোসেন আর আবেদা হোসেন সবার খাবারের ব্যবস্থা করছেন। তাদের সাথে হাতে হাতে সাহায্য করছেন শারমিন শাহরিয়ার। হঠাৎ আবেদা হোসেন বলে উঠলেন, ভাবি, আরবের বউয়ের চেহারার সাথে
কথাটা শেষ হওয়ার আগেই শারমিন শাহরিয়ার তাকে থামিয়ে দিয়ে বললেন, আর এই চেহারার মিল থাকলেই বাকি, আর না থাকলেই বাকি। তাকে অনেক খুঁজেও পাইনি আমি, তাই এসব নিয়ে আর কথা বলতে চাই না। সায়রা আরবের বউ হলেও ও আমার আর একটা মেয়ে। তোমরা ওর সামনে এমন কিছু করবে না যাতে মেয়েটার অস্বস্তি বোধ করে। নাহার হোসেন আর আবেদা হোসেন আর কথা বাড়ালেন না। ওনারা তিনজন আবারও গল্প করতে করতে কাজ সারতে লাগলেন। এরই মধ্যে আরাব নিচে এসে এদিক ওদিক তাকিয়ে তার মাকে খুঁজতে লাগলো। রান্নাঘরে মাকে দেখতে পেয়ে সে এগিয়ে গিয়ে বলল, আম্মু, সায়রাকে কিছু খাওয়াতে হবে। ও গাড়িতে বমি করার পর থেকে আর কিছুই খায়নি। আরাফের কথা শুনে শারমিন শাহরিয়ার এবং আরাফের মামি ও ফুফু তিনজনই তাড়াহুড়ো করে খাবার টেবিলে সাজাতে লাগলেন। শারমিন শাহরিয়ার আরাভকে বললেন, তুই সায়রাকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসতে বল, আমি খাবার তৈরি করছি, বাকিদের আমি ডেকে পাঠাচ্ছি। আরাভার কথা না বাড়িয়ে সায়রাকে ডাকতে চলে গেল। একে একে সবাই এসে খাবার টেবিলে বসলেন। নাহার হোসেন আর আবেদা হোসেন সবাইকে খাবার দিচ্ছিলেন। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, আর শারমিন শাহরিয়ারও টুকটাক এগিয়ে দিচ্ছিলেন। সবাই বেশ গল্প করতে করতে খাচ্ছিল। এর মধ্যেই রুমি সায়রাকে উদ্দেশ্য করে বলল, ভাবি তুমি তো কিছুই খাচ্ছ না। কথাটা বলেই রুমি বড় এক টুকরো চিংড়ি মাছের তরকারি সায়রার থালায় তুলে দিল। সাথে সাথে শারমিন শাহরিয়ার উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন, এ কি করলি রুমিমা? মেয়েটার যে চিংড়ি মাছে মারাত্মক অ্যালার্জি আছে। শারমিন শাহরিয়ারের কথা শুনে সায়রা শাশুড়ির দিকে একরাশ কৃতজ্ঞতা আর অসহায়ত্ব নিয়ে তাকাল। রুমি তড়িঘড়ি করে বলল, সরি ভাবি, আমি একদম জানতাম না। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। আরাব এবার থালাটি সরিয়ে নিজের দিকে নিল এবং নিজের ফ্রেশ থালাটি সায়রাকে বাড়িয়ে দিল। আরাবের এমন যত্ন দেখে আরিশা আর নুহা একে অপরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। শারমিন শাহরিয়ারও প্রসন্ন মনে ছেলে বউয়ের দিকে তাকালেন। তিনি খেয়াল করছেন আরাব এখন সায়রার বেশ খেয়াল রাখছে, যা দেখে তিনি মনে মনে অনেক খুশি হলেন। সায়রাও আর কথা না বাড়িয়ে নিঃশব্দে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বড়রা সবাইকে বিশ্রাম নিতে বললেন। দীর্ঘ ভ্রমণের কারণে সায়রা বেশ ক্লান্ত ছিল, তাই সে দ্রুতই ঘুমিয়ে পড়ল। সায়রা ঘুমিয়ে যেতেই তাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে আরাবও ঘুমের দেশে পাড়ি জমাল। যখন আরাবের ঘুম ভাঙল তখন বিকেল 5টা বাজে। সে সায়রাকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর সায়রাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো। নিচে নামতেই দেখল ফ্রেশ সবাই আড্ডায় ব্যস্ত। নাহার হোসেন আর আবেদা হোসেন চা নাস্তা নিয়ে হাজির হয়েছেন। সবাই গল্প করতে করতে চা নাস্তা খাচ্ছে। সায়রাকে সারা গিয়ে তার শাশুড়ির পাশে বসলো। তাকে বসতে দেখে শারমিন শাহরিয়ার সায়রার কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আসছে কিনা। খাওয়ার পর তিনি ওষুধ খাইয়ে দিয়েছিলেন বলে জ্বর আসেনি। তিনি সায়রাকে জিজ্ঞেস করলেন, সায়রা মা, শরীর কি বেশি খারাপ লাগছে? সায়রা মাথা নেড়ে জানাল যে সে এখন ঠিক আছে। শারমিন শাহরিয়ার পরম মমতায় সায়রার মাথাটা নিজের কাঁধে এলিয়ে দিয়ে আবার গল্পে ব্যস্ত হয়ে পড়লেন। এরই মাঝে সেখানে প্রবেশ করল জারিফ, তার পাশে শহীদ। জারিফকে দেখা মাত্রই সায়রা মাথা তুলে বলে উঠল, জিরা ভাই। নামটা শোনা মাত্রই আরাফ চমকে সায়রার দিকে তাকাল। দেখল সায়রা মূল দরজার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। আরাফ সায়রার দৃষ্টি অনুসরণ করে দেখল জারিফ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে সায়রার দিকেই তাকিয়ে আছে। তা দেখে আরাফের চোয়াল শক্ত হয়ে গেল। এসে গেছে, এখন নিশ্চয়ই আমার বউয়ের পেছনে ফুল ফুল করে পড়ে থাকবে। আর আমার বউটা হয়েছে তেমন, নিজের বরের নামও এতবার নেয় না যতবার এই জারিফের নাম জপে। অন্যদিকে প্রায় 8 বছর পর জারিফকে দেখে হোসেন বাড়ির সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। নাহার হোসেন এগিয়ে এসে জারিফকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তারপর বললেন, তোর একবারও মনে পড়লো না তোর মামিমার কথা? কি করে পারলি এতগুলো বছর বাড়িতে না এসে থাকতে? বাড়ির সবাই জারিফকে দেখে খুশি হলেও জারিফের মধ্যে খুশির ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। হয়তো সে তা দেখাতে চাইছে না। সে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল। আজ যদি তার ফুল এখানে না আসতো তবে সে কোনোদিন এই বাড়ির ছায়া মাড়াতো না। হোসেন মঞ্জিলের সবাই একে একে জারিফকে জড়িয়ে ধরে কুশল জিজ্ঞেস করল। জারিফ শুধু প্রয়োজনীয় উত্তর দিচ্ছিল, একটি বাড়তি কথা বলল না। জারিফ এবার সরাসরি সায়রার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
ঠিক আছিস ফুল? ফোন কোথায় তোর? ফোন করছি কিন্তু রিসিভ করছিস না কেন? সায়রা দেখল সবাই উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সে জারিফের দিকে তাকিয়ে বলল, ফোন এখনো ব্যাগ থেকে বের করিনি জিরাফ ভাই, তাই ফোন রিসিভ করতে পারিনি। জারিফ একটি দীর্ঘশ্বাস ফেলে সায়রাকে বলল, যা রুমে গিয়ে ফোন বের কর। কেউ প্রয়োজনে ফোন করলে তো তোকে পাবে না। সায়রা আর কথা না বাড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেল। সায়রাকে ওভাবে যেতে দেখে সবাই বেশ অবাক হলো। সায়রার সাথে জারিফের কি সম্পর্ক? আরাফের বউকে জারিফ কিভাবে চেনে? দিলোয়ারা বেগম কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, তার আগেই জারিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার সাথে সায়রার কি সম্পর্ক তা নিয়ে প্রশ্ন করে লাভ নেই, উত্তর পাবেন না, আমি দেব না। আর ভুলেও ভাববেন না যে সায়রাকে এ নিয়ে কিছু জিজ্ঞেস করবেন। সায়রাকে এই বিষয়ে প্রশ্ন করলে আর কোনোদিন আমার চেহারাও দেখতে পাবেন না। আর আমার সাথে আপনাদের কি সম্পর্ক তাও যেন সায়রা কোনোদিন জানতে না পারে। সায়রা জানবে আমি শহীদের বন্ধু হিসেবে নুহার বিয়েতে এসেছি। জারিফের এমন কঠিন কথায় কেউ আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কিভাবে সাহস করবে? একটি ভুলের জন্য ছেলেটা ৮ বছর হোসেন মঞ্জিলে পা রাখেনি, শুধু মাঝে মাঝে একবার ফোন করত, তাও কেবল কাউকে দেওয়া কথা রাখতে গিয়ে, নিজের মন থেকে নয়। শহীদ এবার জারিফকে নিজের রুমে নিয়ে গেল। জারিফ সেখানেই থাকবে। জারিফের যাওয়ার পথের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল হোসেন বাড়ির সবাই। শারমিন শাহরিয়ারের চোখে পানি চিকচিক করছে। এখন রাত 10টা। হোসেন মঞ্জিলে জারিফ আসার পর একদিকে সবাই খুশি হলেও অন্যদিকে সবার মনে তীব্র কৌতূহল, সায়রার সাথে জারিফের কি সম্পর্ক? তারা একে অপরকে কিভাবে চেনে? কিন্তু জারিফের সেই কঠিন হুঁশিয়ারির পর কারোর সাহস হচ্ছে না সায়রকে কিছু জিজ্ঞেস করার। তাই সবাই মনের কৌতূহল চেপে রেখে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে। পুরো হোসেন মঞ্জিল নীল আর সোনালি রঙের ক্ষুদ্র আলোকবাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত আলোর রোশনাই ঝলমল করছে। আজ রাতে ছাদে ঘরোয়াভাবে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো বাড়ি অতিথিতে ভরে গেছে, যেন হাঁটার জায়গা পাওয়াও দুষ্কর। এদিকে মেয়েরা সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। সাজসজ্জা শিল্পীদের আনা হয়েছে সবাইকে সাজিয়ে দেওয়ার জন্য। নুহার সাজ শেষ। সে পরেছে জমকালো কাজ করা অলিভ রঙের একটি গাউন, মুখে পোশাকের সাথে মানানসই প্রসাধন। একে একে সব মেয়েরাই তৈরি হয়ে গেছে, বাকি আছে শুধু সায়রা। আরিশাকে সাজিয়ে দিচ্ছে শিল্পী। কিন্তু সবার এত ভারী সাজ দেখে সায়রার মোটেও ভালো লাগছে না। সে কিছুতেই এত ভারী সাজগোজ করবে না, তাই সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আরিশার সাজ শেষ হওয়ার পর সে সায়রাকে ডাকতে গিয়ে দেখল সায়রা ঘরে নেই। আরিশা বুঝতে পারল সায়রা সাজার ভয় পালিয়েছে। সায়রা নিজের ঘরে এসে সে দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নিল। তারপর চুলগুলো ছেড়ে দিয়ে আরাঘাত করল কেউ। সায়রা দরজা খুলতেই দেখল আরাব দাঁড়িয়ে আছে। সায়রাকে এই অবস্থায় দেখে আরাব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে, বউটাকে প্রসাধনী ছাড়াই এত স্নিগ্ধ আর মায়াবী লাগছে। খোলা চুলে যদি একটু সাজে তবে না জানি কেমন দেখাবে। আরাব নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে বলল, নিশ্চয়ই আসমান থেকে নেমে আসা কোনো পরী লাগবে, আমার মায়া প্রদেশের মায়াপরী। আরাবের ভীষণ ইচ্ছে হলো সাজালে সায়রাকে কতটা সুন্দর লাগে তা দেখার। এদিকে আরাবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সায়রা দরজা থেকে সরে দাঁড়াল এবং দ্রুত বলল, ভেতরে ঢুকে দরজা বন্ধ করুন, না হলে এক্ষুনি আরিশা চলে আসবে আমায় জোর করে সাজাতে নিয়ে যাওয়ার জন্য। সায়রার কথা শুনে আরাব অবাক হলো। সাধারণ মেয়েরা সাজতে কত পছন্দ করে, অথচ তার বউ নাকি সাজার ভয়ে পালিয়ে ঘরে বসে আছে। কিন্তু সায়রা না সাজলে আরাব তার রূপের পূর্ণতা দেখবে কিভাবে? তাই সে জিজ্ঞেস করলো, তুমি সাজবে না কেন? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি সাজবো কি সাজবো না সেটা আমার নিজের ইচ্ছে, আপনাকে জবাব দিতে যাব কেন? সায়রা কিছুটা তাচ্ছিল্য করে বলল। আরাব মোটেও অবাক হলো না। আগে সে নিজেই সায়রার সাথে এভাবে কথা বলল, কিন্তু সায়রাকে ভালোবাসার পর থেকে তার মন বউয়ের সাথে কথা বলার জন্য ছটফট করে কে। অথচ সায়রা একটা কথা বললেও তার উল্টো জবাব দেয়। আবার ওই জারিফের সাথে হেসে হেসে কথা বলে। এটা এখন আরাফের সহ্য হয় না। তবুও সে রাগ প্রকাশ না করে হেসে বলল,
আমি জানি তোমার ইচ্ছেটাই বড়, কিন্তু আম্মু তোমাকে জলদি তৈরি হয়ে আসতে বলেছে। কথাটা বলে আরাব ঘর থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার পথে আরিশাকে দেখে আরাব বাঁকা হেসে বলল, আরও সায়রা ঘরে আছে, সে একা তৈরি হতে পারছে না। তুই একজন সাজসজ্জা শিল্পীকে ভেতরে নিয়ে যা, ওকে তৈরি হতে সাহায্য কর, আম্মু তাগদা দিচ্ছে। আরিশা ভাইয়ের কথা শুনে আর দেরি করল না। সে একজন শিল্পীকে নিয়ে সায়রার ঘরের দিকে গেল। এদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আরাব। তার বউকে সাজার পর সেই সবার আগে দেখবে। বারান্দায় দাঁড়িয়ে সাফওয়ানের সাথে ফোনে কথা বলছে জারিফ। জারিফের পরনে একটি অফ হোয়াইট স্যুট, যাতে তাকে ভীষণ মানিয়েছে। চুলগুলো খুব সুন্দর করে বিন্যস্ত। কি বলিস ভাই, পরশুদিন তোমার বিমান যাত্রা? হুম, আমি আগামী পরশুদিন এসে ওদের সামনে থেকে আমার পুতুলকে নিয়ে আসবো। ভাই, ফুলকে কি বলবো যে তুমি আসছো? না, আমি দেখতে চাই আমাকে দেখার পর আমার পুতুলের সেই হাসি খুশি মুখটা। এটা আমার পুতুলের জন্য চমক। ঠিক আছে ভাই, আমি ফুলকে বলবো তোমার আসার কথা। জারিফ ফোন কেটে যখনই সায়রার ঘরের দিকে যাবে, ঠিক তখনই একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগলো। জারিফ সাথে সাথে মেয়েটিকে ধরে ফেলল, না হলে সে নির্ঘাত পড়ে যেত। মেয়েটি পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল। যখন বুঝল সে পড়েনি, তখন আস্তে আস্তে চোখ খুলে তাকাল। দেখল একজন যুবক গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি আর কেউ নয়, সপ্তদোষী রুমি। সে জারিফের দৃষ্টি সইতে না পেরে দ্রুত চোখ সরিয়ে নিল এবং নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়াল। জারিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, চোখ কোথায় থাকে তোমার? দেখে হাঁটাচলা করতে পারো না, নির্বোধ মেয়ে। সেই ভারী কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল রুমি। সে মিনমিন করে বলল, আমি তো দেখেই যাচ্ছিলাম, আপনি তো হুট করে সামনে চলে আসলেন। রুমির কথায় জারিফ আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তার বুক সমান এই ছোট মেয়েটা তাকে পাল্টা জবাব দিচ্ছে। জারিফ কিছু বলতে যাবে, তার আগেই রুমি বলল, আপনার সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই তাড়াহুড়ো করে চলে গেল রুমি। সে বুঝতে পেরেছে তার বলা একটা কথায় এই জারিফ নামের মানুষটি এখনই ভীষণ রেগে যেতে পারে। এদিকে জারিফ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়ে কি বলে গেল? তার সাথে কথা বলতে গিয়ে নাকি এই মেয়ের দেরি হয়ে যাচ্ছে। যেভাবে বলে গেল, মনে হচ্ছে জারিফই যেচে তার সাথে কথা বলতে গিয়েছিল। জারিফ মনে মনে আওড়াল। নির্বোধ মেয়ে। দীর্ঘ 1 ঘন্টা পর সায়রার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো আরিশা আর সেই মেকআপ শিল্পী। আরিশা তাকে নিয়ে চলে গেল। তাদের পেছনে কাঁধের ওড়না ঠিক করতে করতে বেরিয়ে এল সায়রা। দরজার কিছুটা সামনেই দাঁড়িয়েছিল আরাব। সায়রাকে দেখা মাত্র আরাবের চারপাশ যেন ঝাপসা হয়ে এলো। তার চোখ আটকে রইল শুধু সামনে হেঁটে আসা শুভ্র এক পরীর ওপর। সায়রার পরনে আছে সাদা রঙের একটি দীর্ঘ পোশাক, যাতে চুমকির সূক্ষ্ম কারুকাজ করা। সাদা পোশাকের সাথে সে পরেছে অলিভ রঙের একটি হিজাব। আজকের মেহেদি অনুষ্ঠানের বিষয়বস্তু রাখা হয়েছে অলিভ আর সাদা। সাজ বলতে সায়রা একদমই সাধারণ, চোখে একটু কাজল, গালে সামান্য লালিমা আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, ব্যাস এইটুকুই। কিন্তু এতেই সায়রাকে যে কি অসম্ভব সুন্দর আর মায়াবী লাগছে তা ভাষায় প্রকাশ করা দেয়। আরাব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সে চেয়েছিল সাজলে সায়রাকে কেমন লাগে তা দেখতে, কিন্তু যা দেখল তা তার কল্পনারও বাইরে। সায়রার এই স্নিগ্ধ রূপ আরাবের রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত নেশা ধরিয়ে দিচ্ছে। সে চেয়েও চোখ সরাতে পারছিল না। মনে মনে আওড়াল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক আমার আইরির উপর। এই মেয়ে কি জানে সে কতটা মায়াবী? এদিকে সায়রা এগিয়ে আসতে লাগলো। আরাব ভেবেছিল সায়রা হয়তো তার দিকেই আসছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সায়রা আরাব হককে খেয়ালই করল না। সে খুব খুশি মনে এগিয়ে গিয়ে দাঁড়াল জারিফের সামনে। তারপর নিজের পোশাকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে আলহাদি গলায় জিজ্ঞেস করল, জিরাব ভাই, বলো তো তোমার ফুল আর ভাইয়ার পুতুলকে কেমন লাগছে? জারিফ সায়রার দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল 10-11 বছর আগের কিছু স্মৃতি। ঠিক এভাবেই তার ছোট্ট ফুল তার সামনে ঘুরে ঘুরে দেখিয়ে আধো আধো গলায় জিজ্ঞেস করত, জিরাব ভাই, আমায় কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে না? অতীতের স্মৃতি মনে পড়তেই আনমনে হেসে উঠল জারিফ। তাকে কিছু বলতে না দেখে সায়রা মুখ কালো করে আবার জিজ্ঞেস করল,
কি হয়েছে জিরা ভাই, আমার কি সুন্দর লাগছে না? কিছু বলছো না কেন? সায়রাকে বিমর্ষ হতে দেখে জারিফ এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল, মাশাল্লাহ, আমার ফুলকে তো সবসময় সুন্দর লাগে, তবে আজ আমার ফুলকে আরো বেশি স্নিগ্ধ লাগছে, একদম শুভ্রতায় মোড়ানো। এরপর একটু দুষ্টুমি করে যোগ করল, তবে ভাইয়ার বোতলকে কেমন লাগছে সেটা ভাইয়াই ভালো বলতে পারবে। জারিফের কথা শুনে সায়রা মন খারাপ করে বলল, ভাইয়া কখন আসবে? আমি খুব অপেক্ষা করছি ভাইয়ার জন্য। চিন্তা করিস না, ভাইয়া খুব শীঘ্রই আসবে। খুব শীঘ্রই বলতে একদম হাতের কাছেই। সত্যি? সায়রার চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। এদিকে সায়রা আর জারিফের হেসে হেসে কথা বলা, পোশাক ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, সবকিছুই যেন আরাফের সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছিল। জারিফের সায়রার মাথায় হাত বুলিয়ে দেওয়া আর অধিকার নিয়ে আমার ফুল ডাকটা আরাফের বুকে তপ্ত কাঁটার মতো বিচ্ছে। সে আর সহ্য করতে পারল না, দ্রুত এগিয়ে গিয়ে একদম সায়রার গা ঘেঁষে দাঁড়াল। তারপর সায়রাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, তোমার হয়েছে? আম্মু অনেকক্ষণ ধরে ডাকছে তোমাকে। আরাফের এভাবে হুট করে গা ঘেঁষে দাঁড়ানোতে সায়রা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে একটু সরে যেতে চাইল, কিন্তু আরাফ সায়রার কাঁধে হাত দিয়ে তাকে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। সায়রাকে এক পাশে জড়িয়ে ধরে ছাদের দিকে হাঁটতে হাঁটতে সে বলল, আইরে, অনেক কথা হয়েছে, এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়ার সময় আরাব পেছন ফিরে জারিফের দিকে একবার তাকাল, তারপর ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে সায়রাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন জারিফকে বুঝিয়ে দিল সায়রা এখন শুধুই তার। আরাবের এই অভিব্যক্তির গূঢ় অর্থ জারিফ ঠিকই বুঝতে পারল। সে এক রহস্যময় হাসি দিয়ে একা একাই বিড়বিড় করে বলল, আরফ শাহরিয়ার, তোমাকে আরো অনেক ভুগতে হবে। তোমার চোখে আমার ফুল, তোমার চোখে আমার ফুলের জন্য ভালোবাসা যদি সত্যি হয়, তবে অনেক কষ্ট সহ্য করার মানসিকতা রেখো। কারণ ও সাফওয়ান চৌধুরীর কলিজার টুকরো, যাকে সে এত সহজে কারো হাতে তুলে দেবে না। আর মাত্র 2 দিন। ছাদের দৃশ্যটা এখন একদম ভিন্ন। মেহেদি অনুষ্ঠানের জন্য চমৎকার একটি মঞ্চ বানানো হয়েছে, যা ছোট আলোকবাতি আর কৃত্রিম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। ছাদের চারপাশের রেলিংয়ে তাই আলোকবাতির পাশাপাশি এখন আলোয় ঝলমল করছে। সেখানে সায়রা আর আরাব এসে চারপাশটা দেখল। আর আরাব এখনও সায়রাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। এবার সায়রা বেশ বিরক্ত হলো, এই লোক তাকে কি পেয়েছে, যখন তখন এভাবে নিজের সাথে চেপে ধরে রাখছে কেন? সায়রা এবার নিজের কাঁধ থেকে আরাফের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল। তারপর আরাফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যখন তখন এভাবে হুটহাট আমায় স্পর্শ করবে না বলে দিলাম। সায়রার কথা শুনে আরাফ বাঁকা হেসে বলল, বললেই তো আর হবে না জান, তোমাকে যখন যেভাবে ইচ্ছে স্পর্শ করার অধিকার আমার আছে। তবে তুমি চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া তোমাকে গভীর থেকে গভীর স্পর্শ করব না। কিন্তু এই যে একটু আধটু ছোঁয়া, এটার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই আমার। এটা স্বামী হিসেবে আমার অধিকার, বুঝতে পেরেছো জান? আরাব এই প্রথম সায়রাকে সরাসরি জান বলে ডাকল। ডাকটা শোনা মাত্রই সায়রার পায়ের তলা থেকে পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আরাফের এমন আচরণে সে বিরক্ত হওয়ার চেষ্টা করলেও অবচেতন মনে একটা সূক্ষ্ম ভালো লাগা কাজ করছিল। কিন্তু পরক্ষণেই আরাফের কথা মনে পড়তেই সে ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সে আর এসব নিয়ে কিছু ভাবতে চায় না। আর মাত্র কয়েকদিনেরই তো অতিথি সে, ভাইয়া এলেই তার সাথে চলে যাবে। সায়রা ভাবনা থামিয়ে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। সায়রাকে দেখা মাত্রই বাড়ির অন্য মেয়েরা তাকে টেনে নুহার পাশে বসিয়ে দিল। নুহা সায়রাকে দেখে খুশি হয়ে বলল, সায়রা, তোমাকে যে কি দারুণ লাগছে, একদম অন্যরকম, এক স্নিগ্ধ শুভ্রতায় মোড়ানো। নুহার কথা শুনে লজ্জা মেশানো মুচকি হাসল সায়রা। তারপর সেও নুহাকে বলল, তোমাকে আরো বেশি সুন্দর লাগছে নুহা আপু, একদম পরীর মতো। দুজনের কথার মাঝে সেখানে আরিশা এসে হাজির হলো। সে কিছুটা অভিমানী সুরে বলল, তোমাদের দুজনের কি শুধু সুন্দর লাগছে? আমাকে তো কারোর চোখেই পড়ছে না। আরিশার অভিমানী কথা শুনে সায়রা আসন ছেড়ে উঠে দাঁড়াল। আরিশার কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলল, কে বলেছে আমার আরুকে সুন্দর লাগছে না? আমার আরুকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে। আমি তো ওর দিক থেকে চোখই সরাতে পারছি না।
আরিশা ঠিক এইটুকুই চেয়েছিল। তার প্রিয় বান্ধবীর কাছ থেকে একটু প্রশংসা পেলেই সে খুশি। আরিশার পরনেও সায়রার মতো সাদা পোশাক, শুধু চুমকির কারুকাজে কিছুটা ভিন্নতা আছে। আরিশা হিজাব পরেনি। সে চুলগুলো সামনে থেকে স্টাইল করে পেছনে ছেড়ে দিয়েছে। তাকেও আজ বেশ চমৎকার লাগছে। সায়রা আরিশাকে ভালো করে দেখে নিয়ে নুহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, নুহা আপু, ছাদের ওই কোণে গোলাপ গাছে অনেকগুলো ফুল ফুটেছে, আমি ওখান থেকে দু একটা ছিলে কি কেউ কিছু বলবে? নুহা হাসি মুখে জানাল যে কেউ কিছু বলবে না। সায়রা তখন আরিশাকে নিয়ে গোলাপ গাছের দিকে এগিয়ে গেল, কিন্তু গাছ থেকে একটি টকটকে লাল গোলাপ ছিঁড়তে গিয়ে সায়রার আঙুলে তীক্ষ্ণ কাঁটা ফুটে গেল। সাথে সাথেই যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল। সায়রার আর্তনাদ শোনা মাত্রই আরিশা অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সারু? আরাইশার কথা শেষ হওয়ার আগেই ঝড়ের বেগে এসে সায়রার চেপে ধরে রাখা হাতটা নিজের হাতে নিয়ে নিল আরাব। সায়রা আর আরাশাকে ছাদের এই পাশে আসতে দেখে আরাবও পেছন পেছন এসেছিল। সে দূর থেকে দাঁড়িয়ে সায়রাকে গোলাপ ছিঁড়তে দেখছিল। এর মধ্যেই কাঁটা ফুটে সায়রা ব্যথায় আর্তনাদ করে উঠলে আরাব আর স্থির থাকতে পারেনি। আরাব সায়রার আঙুলের দিকে তাকিয়ে দেখল কাঁটার আঘাতে অনেকটা কেটে গেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। সায়রা ব্যথায় মুখ কুঁচকে আছে দেখে আরাবের বুকটা ধড়ফড় করে উঠল। সে আর কিছু না ভেবেই সায়রার আঙুলের ডগা নিজের মুখে নিয়ে রক্ত শুষে নিতে লাগল, যাতে রক্ত পড়া বন্ধ হয়। আরাবের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে সায়রার সারা শরীরে যেন বিদ্যুতের ঝটকা লাগল। তার শরীর কেঁপে উঠল। এক অদ্ভুত শিহরণে সায়রা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল। সে আরাবের মুখের দিকে তাকিয়ে দেখল। দুশ্চিন্তায় লোকটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সায়রার বিশ্বাসই হচ্ছে না। এই কি সেই লোক যে কয়েকদিন আগেও তাকে দুচোখে সহ্য করতে পারত না, আর আজ তার সামান্য চোট দেখে লোকটা এতটা পাগল হয়ে উঠেছে। সায়রা ভাবতে লাগল, আরাফের চোখের এই মায়া কি সত্যিই ভালোবাসা, নাকি শুধুই কোনো অভিনয়? অন্যদিকে জারিফ কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে এগিয়ে আসার আগেই আরাব চলে আসায় সে আর সামনে এগিয়ে আসেনি। সে সায়রার প্রতি আরাফের এই অস্থিরতা আর দুশ্চিন্তা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। জারিফ মনে মনে ভাবল, আরব শাহরিয়ার কি আসলেই আমার ফুলকে ভালোবাসে? কিন্তু বিশ্বাস করব কিভাবে? এই লোকটাই তো কদিন আগে বিশ্ববিদ্যালয়ের সবার সামনে আমার পুতুলকে অপমান করেছিল। জারিফ এবার সায়রার সামনে এগিয়ে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল, ফুল, বেশি ব্যথা পেয়েছিস? জারিফের কথা শুনে সায়রা মাথা তুলে তাকাল এবং দুদিকে মাথা নেড়ে বোঝাল যে সে খুব একটা ব্যথা পায়নি। তা দেখে জারিফ মুচকি হাসল। তারপর আরাফের দিকে তাকিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, আরব শাহরিয়ার, একটু কাটা ফুটেছে, এতে এত প্যানিক করার কিছু নেই। আমার ফুল অনেক শক্ত মেয়ে, এতটুকু ব্যথা আমার ফুলকে কাবু করতে পারে না। জারিফের কথায় আরাব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তারপর গম্ভীর গলায় জবাব দিল, আমার বইয়ের যত্ন কিভাবে নিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আপনার ফুল এখন আমার অন্তর্মহলের রানী, তাই তার সুরক্ষার দায়িত্ব একান্তই আমার। সায়রা একবার আরাব আর একবার জারিফের দিকে তাকাল। দুজনের চোখে মুখের সেই কঠিন লড়াই দেখে সে অস্বস্তি বোধ করতে লাগলো। সে আরিশার হাত ধরে বলল, আরু, চল এখান থেকে, তুই কি মেহেদি দিবি না? কথাটা বলে আরিশাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু পেছন থেকে আরাব গম্ভীর কণ্ঠে ডাক দিল। আইরে, আরাবের সেই ডাকে কিছু ছিল। সায়রার পা দুটো সাথে সাথে থেমে গেল। সে পেছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। সায়রাকে দাঁড়াতে দেখে আরাব গাছ থেকে 3টি টকটকে লাল গোলাপ ছিঁড়ে তার দিকে এগিয়ে এলো। গোলাপগুলো সায়রার হাতে দিয়ে বলল, যেটার জন্য এসে আঙ্গুলে কাঁটা ফোটালে এখন সেই গোলাপ না নিয়েই চলে যাচ্ছ? সায়রা কোনো জবাব দিল না। গোলাপগুলো হাতে নিয়ে আরিশার হাত ধরে চলে গেল। তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে আরাব তৃপ্তির হাসি হাসল। কিন্তু যেই না সে পেছন ফিরে জারিফকে দেখল, তার চোয়াল আবারও শক্ত হয়ে গেল। সায়রা নুহার কাছে এসে একটি গোলাপ তাকে দিল, একটি আরিশার চুলে গুজে দিল, আর শেষ গোলাপটি নিজের কাছে রেখে দিল। রাত এখন 12টা। বাড়ির বড়রা সবাই নিচে চলে গেছেন। মেয়েরা সবাই হাতে মেহেদি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সায়রা তখনও মেহেদি দেয়নি। আঙুলে
কাঁটা ফোটায় শারমিন শাহরিয়ার সায়রাকে নিচে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন এবং নিজ হাতে খাইয়ে দিয়েছেন। এরপর ছাদে এসে সায়রা সবার আনন্দ দেখছিল। অন্যদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে আরাব মুগ্ধ দৃষ্টি তার আইরিকে দেখছিল। হঠাৎ আরিশা এসে সায়রাকে টেনে নিয়ে সবার সাথে মেহেদি দিতে বসাল। সায়রার ডান হাতে চোট থাকায় শিল্পী তার বাম হাতে মেহেদি পরিয়ে দিলেন। মেহেদি দেওয়া শেষে শিল্পী জিজ্ঞেস করলেন, কারো নাম লিখে দিতে হবে কি না? সবাই কম বেশি কারো নাম লিখিয়েছে। প্রশ্নটা শুনে সায়রার আরাফের কথা মনে পড়ল, কিন্তু সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জানাল সে কারো নাম লিখতে চায় না। তাই নাম লেখার জায়গাটা খালিই রয়ে গেল। দূর থেকে আরাব বিষয়টি খেয়াল করলেও কিছু বলল না। আরও কিছুক্ষণ নাচ গান আর আনন্দ করার পর রাত প্রায় 1:30 বেজে গেল। কাল সকালে গায়ে হলুদ, তাই সবাইকে তাড়াতাড়ি উঠতে হবে ভেবে একে একে সবাই ঘুমাতে চলে গেল। সায়রা ঘরে এসে ভারী কাপড় পাল্টে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আরাব নিঃশব্দে ঘরে প্রবেশ করল। সে পা টিপে টিপে সায়রার পাশে এসে হাঁটু গেড়ে বসল। ঘুমন্ত সায়রার দিকে তাকিয়ে আরাব ভাবল, আইরি, তোমাকে ভালোবেসে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। যেসব বিষয় আগে বিরক্তিকর লাগতো এখন সেগুলোই শখ করে করতে ইচ্ছে করে। এই যে দেখো, আগে কারো হাতে মেহেদি দিয়ে নাম লেখা বা না লেখায় আমার কিচ্ছু যায় আসতো না, কিন্তু আজ তুমি যখন নামের জায়গাটা খালি রাখলে আমার মোটেও ভালো লাগেনি। আরাব আলতো করে সায়রার মেহেদি মাখা হাতটা নিজের হাতে নিল এবং সেখানে সন্তর্পণে কিছু একটা লিখে দিল। তারপর মৃদু হেসে উঠে দাঁড়াল এবং কাপড় নিয়ে হাত মুখ ধোয়ার কক্ষে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে সে তার ঘুমন্ত আইরিকে বুকে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলল, জান, তোমাকে বুকে না নিলে এখন আর আমার ঘুম আসে না। আস্তে আস্তে তুমি আমার নেশা হয়ে যাচ্ছ। আমি আসক্ত হয়ে পড়ছি তুমি ময় এক অদ্ভুত নেশায়। আমায় তুমি যত খুশি শাস্তি দিও তবুও ছেড়ে যেও না। তবে একটি চিন্তা আরাভকে কুড়ে কুড়ে খাচ্ছে। সায়রার ভাই যদি সত্যিই এসে তার আইরিকে নিয়ে চলে যায়, তবে সে কিভাবে বাঁচবে? না, সে তার আইরিকে কোথাও যেতে দেবে না। তার জন্য যা করতে হয় সে করবে। আকাশ পাতাল ভাবতে ভাবতে আরাভ ঘুমের দেশে পাড়ি জমাল। এদিকে জারিফ ঘরে এসে বিরক্ত হয়ে হাত মুখ ধোয়ার কক্ষে ঢুকে গেল। তার সাদা ব্লেজার শুটে মেহেদি লেগে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা, জারিফ যখন ছাদ থেকে নামছিল তখন রুমি তাড়াহুড়ো করে ছাদে উঠছিল। নুহা নাকি ছাদে ফোন রেখে এসেছে, সেটা আনতেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল। তাড়াহুড়োয় সে জারিফকে খেয়াল করেনি, ফলে সজোরে ধাক্কা লাগে জারিফের সাথে। পড়ে যাওয়া থেকে বাঁচতে রুমি সামনে থাকা জারিফের স্যুটের কলার আঁকড়ে ধরল। সাথে সাথে রুমির হাতের কাঁচা মেহেদি জারিফের ধবধবে সাদা স্যুটে লেপটে গেল। পতন সামলে নিয়ে রুমি কলার ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। জারিফ সামনে রুমিকে দেখে এবং নিজের স্যুটের কলারে মেহেদির দাগ লক্ষ্য করে প্রচণ্ড রেগে গেল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, ইউ ইডিয়েট, কি করেছো এটা? জারিফের বজ্রকঠিন ধমক শুনে কেঁপে উঠল রুমি। প্রথমত নিজের হাতের মেহেদি ঘেঁটে যাওয়ায় তার মন খারাপ ছিল, তার ওপর জারিফের ধমক খেয়ে সে যখন চোখ তুলে তাকাল তখন তার চক্ষু চড়ক গাছ। জারিফের শুটের কলার পুরো মেহেদিতে মাখামাখি হয়ে নষ্ট হয়ে গেছে। এই লোক এখন তাকে কি করবে সেই ভয়ে রুমির মুখটা ছোট হয়ে এলো। সে কাঁচুমাচু হয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনার স্যুটের কলার এভাবে নষ্ট হয়ে যাবে। আমি তো আসলে পড়ে যাওয়া থেকে বাঁচতে আপনাকে ধরেছিলাম। তখন হাতে মেহেন্দি থাকার বিষয়টা একদম মাথায় ছিল না। ইডিয়েট, তোর মাথায় আসলে কি থাকে? যখন তখন ধাক্কা খেয়ে যেখানে সেখানে পড়ে যাও কেন? জারিফ কড়া গলায় বলল। জারিফের এমন রূঢ় কথায় রুমির জেদ চেপে গেল। সে মুখ তুলে বলল, আমি কি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খেয়েছি? ইচ্ছে করে ধাক্কা খাও আর না করেই খাও, নেক্সট টাইম থেকে আমার সামনে আসবে না। কথাটা বলেই জারিফ গটগট করে নিচে চলে গেল। রুমি জারিফের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাল এবং বিড়বিড় করে বলল, এখন থেকে আরো বেশি করে আপনার সামনে আসব। আপনি কি করেন আমিও দেখব। কথাটা বলেই সে ছাদে গিয়ে নুহার ফোনটা নিয়ে হনহন করে নিচে নেমে গেল। আরও একটি সুন্দর সকাল শুরু হলো। হোসেন মঞ্জিলে আজ সবাই ভীষণ ব্যস্ত। চলছে গায়ে হলুদের তোড়জোড়। বাড়ির বাইরে বিশাল এক মঞ্চ বানানো হয়েছে।
যেখানে বাড়ির ছেলেরা হাতে হাত মিলিয়ে কাজ করছে। পুরো গায়ে হলুদের মঞ্চ সাজানো হয়েছে তাজা কাঁচা ফুল দিয়ে। বাড়ির চারপাশ এখন ফুলের মদির সুবাসে মুখরিত। এদিকে বাড়ির ভেতর গিন্নিরা সবাই রান্নার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ির এত মানুষের খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে তাদের দম ফেলার সময় নেই। বড়রা ভোরে উঠে কাজে লেগে পড়লেও বাড়ির মেয়েরা তখনও ঘুম থেকে ওঠেনি। গতকাল রাতে অনেক দেরি করে ঘুমানোর কারণেই হয়তো এই দশা। এরই মাঝে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা গেল আরিশাকে। শারমিন শাহরিয়ার আরিশাকে নিজের কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, আরও সায়রা উঠেছে কিনা দেখ তো মা, কাল রাতে আঙুলে কাটা ফুটিয়েছে, হাতটা হয়তো ব্যথায় টনটন করছে মেয়েটার। আরিশা মায়ের কথা শুনে আর দেরি না করে ওপরে সায়রার ঘরের দিকে চলে গেল। আরিশা যেতেই শারমিন শাহরিয়ারের পাশে বসে নাহার হোসেনের ভাইয়ের বউ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আপা, সায়রা কি তোমার নিজের মেয়ে? আমি তো জানতাম তোমার এক ছেলে আর এক মেয়ে, তাহলে সায়রা কে? মহিলার কথা শুনে শারমিন শাহরিয়ার মৃদু হাসলেন, তারপর পরম তৃপ্তির সাথে বললেন, তুমি ঠিকই জানো, আমার এক ছেলে আর এক মেয়ে। সায়রা আসলে আমার ছেলে আরাবের বউ, কিন্তু ও আমার কাছে পুত্রবধূর চেয়ে মেয়ে হিসেবেই বেশি। মহিলা আর কথা বাড়ালেন না। সবাই আবারও যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জানালার ফাঁক দিয়ে আসা সকালের মিষ্টি রোদ সায়রার মুখে পড়তেই তার মুখ কুঁচকে গেল। সে আড়মোড়া ভেঙে আয়েশ করে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল আরাব নেই। ভাবল হয়তো সে বাইরে গেছে। সায়রা নিজের খোলা চুলগুলো হাত দিয়ে হাত খোপা করতে গিয়ে কাঁটা ফোটা আঙুলে বেশ ব্যথা পেল। হাতটা নিজের চোখের সামনে আনতেই দেখল ব্যথায় জায়গাটা লাল হয়ে আছে। হঠাৎ সায়রা খেয়াল করল তার মেহেদি দেওয়া হাতের সেই খালি জায়গায় কিছু একটা লেখা। সে তো কাল রাতে নামের জায়গাটা খালি রেখেছিল। ভালো করে তাকিয়ে দেখল সেখানে লেখা আছে আরাবস আইডি। লেখাটা দেখে সায়রা স্তম্ভিত হয়ে গেল। একটু ভাবতেই সে বুঝতে পারল এটা নির্ঘাত আরাবের কাজ। বুঝতে পেরেই সায়রার মুখটা শক্ত হয়ে গেল। এই লোকটা নিজেকে ভাবে কি? সে যতই লোকটাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, লোকটা ততই যেন তার ওপর অধিকার জাহির করছে। রাগে গজগজ করতে করতে সে খাট থেকে নামল। এরই মধ্যে ঘরে আরিশা প্রবেশ করল। সায়রা আরিশাকে তার চুলগুলো বেঁধে দিতে বলল। আরিশাও বিনা বাক্যে তা করে দিল। এরপর সায়রা ফ্রেশ হয়ে আরিশার সাথে নিচে নেমে এলো। সায়রা আর আরিশা নিচে নামতেই শারমিন শাহরিয়ার এগিয়ে এসে সায়রাকে পরম মমতায় জিজ্ঞেস করলেন, সায়রা মা, হাত কি খুব বেশি ব্যথা করছে? না আম্মু, খুব একটা না, অল্প অল্প ব্যথা করছে। তুই তো বেশি ব্যথা করলেও কোনোদিন বলবি না যে কষ্ট হচ্ছে। শাশুড়ির কথা শুনে সায়রা একবার আরিশার দিকে তাকাল। দেখল আরিশা মুখ টিপে হাসছে। তাদের তিনজনের এই কথার মাঝেই এক বয়স্ক মহিলা বলে উঠলেন, কি রে শারমিন, তোর ছেলের বউ এসব কি কাপড় পরে আছে? বিয়ের পর মেয়েরা তো শাড়ি পরবে, তোর বউ তো বাচ্চাদের মতো যা তা পোশাক পরে ঘুরছে। বয়স্ক মহিলাটি নাহার হোসেনের মা। আত্মীয়তার খাতিরে শারমিন শাহরিয়ার চুপ ছিলেন দেখে মহিলা যেন আরও সাহস পেয়ে গেলেন। তিনি আবারও বলে উঠলেন, আজকালকার মেয়েদের না আছে লাজ শরম, না আছে কাণ্ডজ্ঞান। শ্বশুর শাশুড়ির সামনে কি সব জামা কাপড় পরে চলাফেরা করে, কেউ কিছু বললেও কানে তোলে না। নির্লজ্জ মেয়ে। মা বাবাও মনে হয় ঠিকমতো শিক্ষা দেয়নি। দিলোয়ারা বেগম চোখ মুখ শক্ত করে মহিলার দিকে তাকিয়ে আছেন। আত্মীয় বলে কিছু বলতে পারছেন না, পাছে তার বড় ছেলের বউ মন খারাপ করে। ওদিকে মহিলার এমন কড়া কথা শুনে সায়রার চোখে জল চিকচিক করে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতক্ষণ সব সহ্য করলেও সায়রার মা বাবাকে নিয়ে কটাক্ষ করায় শারমিন শাহরিয়ার আর স্থির থাকতে পারলেন না। তিনি সায়রার থুতনি ধরে মুখটা উঁচু করে চোখের জল মুছে দিলেন। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরব সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠল, সাবধানে কথা বলুন, নাহলে কথা বলার জন্য ওই মুখটা কিন্তু আস্ত থাকবে না। আরাবের বজ্রকণ্ঠ শোনা মাত্রই হোসেন মঞ্জিলের বসার ঘর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। নাহার হোসেনের মা, যিনি এতক্ষণ সায়রার পোশাক আর শিক্ষা নিয়ে কটু কথা বলছিলেন, তিনি ভয়ে তটস্থ হয়ে পড়লেন। আরাব ধীর পায়ে এগিয়ে এসে সায়রার একদম সামনে দাঁড়াল। তার চোয়াল শক্ত,
চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে আর কপালের শিরাগুলো ফুলে নীল হয়ে আছে। সায়রা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরাব আলতো করে ওর থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরল। এরপর সায়রার ছোট নরম হাতটা নিজের বিশাল হাতের মুঠোয় পুরে নাহার হোসেনের মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি সমস্যা আমার বউয়ের পোশাকে? এই পোশাকে ওকে বাচ্চাদের মতো লাগছে, লাগুক। আমি আমার বউকে এভাবে বাচ্চা বানিয়ে আগলে রাখবো। সায়রার পরনে ছিল গোলাপি রঙের একটি লং টপস আর ডেনিম প্লাজো। ওড়নাটা বেশ শালীনভাবেই মাথায় জড়ানো ছিল। এতে কুরুচিপূর্ণ বা খারাপের কিছুই ছিল না। আরাব আবারও গর্জে উঠল, আমার বউ কি পড়বে আর কি পড়বে না সেটা আমার আর ওর একান্ত ব্যক্তিগত বিষয়। আর ওর বাবা মায়ের শিক্ষা নিয়ে কথা বলার সাহস আপনি কোথায় পেলেন? ওকে নিয়ে একটা বাঁকা কথা বলার আগে মনে রাখবেন, ওই শাহরিয়ার বাড়ির বউ। আরাব শাহরিয়ারের জীবন সঙ্গিনী। ও আমার সম্মান, আমার অহংকার। আর আমার সামনে আঘাত করলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ভবিষ্যতে যদি ওকে নিয়ে বা ওর বাবা মায়ের শিক্ষা নিয়ে আপনার মুখ থেকে কোনো বাঁকা কথা আমার কানে আসে, তবে আমি ভুলে যাব যে আপনি আমার গুরুজন কিংবা আত্মীয়। আরাফের এমন রুদ্রমূর্তি আর রাগী কণ্ঠস্বর শুনে বাড়ির বড়দের কেউ আর কিছু বলার সাহস পেল না। শারমিন শাহরিয়ার মনে মনে বেশ খুশি হলেন তার ছেলেকে সায়ের পাশে এভাবে ঢাল হয়ে দাঁড়াতে দেখে। তবুও পরিস্থিতি সামাল দিতে তিনি আরাফের দিকে এগিয়ে গেলেন এবং তার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করে বললেন, আরাব, শান্ত হও বাবা, ওনার ভুল হয়েছে, উনি হয়তো বুঝতে পারেনি। মায়ের কথাতেও আরাফের রাগ কমল না। সে সায়রার হাত শক্ত করে ধরে ওখান থেকে টেনে নিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলো। সায়রা হকচকিয়ে গেল। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে নিচু স্বরে বলল, মিস্টার শাহরিয়ার কি করছেন? সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, ছাড়ুন। আরাব সায়রার কোনো কথাই কানে তুলল না। তাকে এক প্রকার জোর করেই নিজের ঘরে নিয়ে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। সায়রা ভয়ে এক পা পিছিয়ে গেল। আরাব ধীর পায়ে সায়রার দিকে এগিয়ে আসছে দেখে সে পেছাতে লাগল। একসময় দেয়ালে পিঠ ঠেকে গেল তার। আরাব সায়রার হাত দুটো উপরে তুলে দেয়ালে চেপে ধরল। তারপর ধরা গলায় বলল, তোমাকে যখন এত কথা বলছিল তখন মুখ বুঝে সব সহ্য করছিলে কেন? পাল্টা জবাব দাওনি কেন? কেউ তোমাকে অপমান করলে কি তোমার গায়ে লাগে না? নাকি ভেবেছিলে তোমার পাশে কেউ থাকবে না? সায়রা ম্লান হেসে জবাব দিল, পাল্টা জবাব দিয়ে কি হবে? কিছুদিন আগে আপনি নিজেও তো এর চেয়েও খারাপ ভাষায় আমায় অপমান করেছেন। আজ হঠাৎ এত দরদ উতলে পড়ছে কেন আপনার? নাকি শুধু আপনারই অধিকার আমায় অপমান করার? সায়রার কথাটি তীরের মতো আরাবের বুকে বিধ। কেন তার আইরি তাকে বুঝতে চাইছে না? আরাব এবার সায়রার দুই কাঁধ চেপে ধরে তাকে দেয়ালের সাথে আরও চেপে ধরল। আরাবের চোখে এখন অপরাধবোধ আর ভালোবাসার এক অদ্ভুত লড়াই। সে কাপা গলায় বলল, অতীতে করা সেই ভুলের জন্য কি তুমি আমাকে সারা জীবন শাস্তি দেবে আইরি? দেখছো না আমি বদলে যাচ্ছি। আমি এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কেন পর করে দিচ্ছ আমাকে? প্লিজ আইরি, একটা সুযোগ দাও। অতীতের ভুল ভবিষ্যতে কখনো করব না। আরাবের কথায় সায়রা কোনো জবাব দিল না। তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরাব নিজের হাতে সায়রার চোখের জল মুছে দিয়ে তার কপালের সাথে নিজের কপাল ঠেকাল। সায়রার মনে হতে লাগলো, মিস্টার শাহরিয়ারের কথাগুলো কি সত্যি সত্যি? আমার সাথে কেন হচ্ছে এমনটা? না পারছি তাকে বিশ্বাস করে আপন করতে, আর না পারছি ঘৃণা করতে। পরক্ষণেই সায়রা আবার ভাবল, না না, আমায় এইসব ভাবলে চলবে না। আর মাত্র কয়েকদিন, ভাইয়া এলেই আমি তার সাথে চলে যাব। আমি এসবের কিছুই চাই না। সেদিন আমি স্পষ্ট শুনেছিলাম মিস্টার শাহরিয়ার ফোনে কাউকে বলছিলেন যে সে ফিরে আসলে আমাকে বিবাহ বিচ্ছেদ দেবেন। এখন সে নেই বলে আমার সাথে সংসার করতে চাইছেন, কিন্তু সে ফিরে এলেই তো আমায় বিবাহ বিচ্ছেদ দিয়ে দেবেন। আমি কারো জীবনে দ্বিতীয় পছন্দ হয়ে থাকতে চাই না। ভাইয়া এলেই আমি চলে যাব। এদিকে বসার ঘরে সবাই আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। নাহার হোসেন এসে তার মাকেও অনেক কড়া কথা শুনিয়েছেন। কেন তিনি সায়রাকে নিয়ে এত আপত্তিকর কথা বললেন, এমনকি ভবিষ্যতে এমন আচরণ করলে শ্বশুরবাড়িতে আসতেও বারণ করে দিয়েছেন। এখন সবাই আবার গায়ে হলুদের তোড়জোড়ে মন দিয়েছে। সায়রাকে অপমান করার বিষয়টি জারিফের কানেও পৌঁছেছে। যখন সে শুনল আরাফ সায়রার হয়ে শক্ত প্রতিবাদ করেছে,
তখন জারিফের মনে কিছুটা স্বস্তি এলো, তবে সে বাইরে তা প্রকাশ করল না। বরং হোসেন মঞ্জিলের লোকজনের ওপর জারিফের রাগ আরও বাড়ল। বাড়ির ভেতরে এসে বাইরের কেউ বাড়ির বউকে এভাবে অপমান করল আর সবাই তামাশা দেখল। এটা জারিফ মেনে নিতে পারছে না। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। গায়ে হলুদের জন্য নুহাকে তৈরি করা হয়েছে। নুহার পরনে কাঁচা হলুদ রঙের সুতির শাড়ি, মুখে মানানসি হালকা সাজ, কাঁচা গাঁদা আর গোলাপ ফুলের গহনায় তার সাজ পূর্ণতা পেয়েছে, নুহাকে অপূর্ব দেখাচ্ছে। বাকি মেয়েরা নিজেদের পছন্দের রঙের শাড়ি বা গাউন আর কাঁচা ফুলের গহনা পরে তৈরি হয়ে গেছে। তবে সবার চেয়ে আলাদা হয়ে ফুটে আছে সায়রা। তার পরনে অলিভ রঙের সাদা চিকন পাড়ের একটি শাড়ি, যা মূলত আরাভই তার জন্য পছন্দ করে কিনেছিল। যদিও সায়রা এখনও জানে না শাড়িটি আরাভের দেওয়া। হালকা সাজ আর কাঁচা বেলির সাথে গোলাপের গহনায় সায়রার উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙে অলিভ শাড়িটি যেন মিশে গেছে। মনে হচ্ছে রঙটি কেবল তার জন্যই তৈরি। ফুলের গহনা পরা অবস্থায় তাকে কোনো রূপকথার রাজকন্যার চেয়ে কম লাগছে না। কিন্তু সকালের সেই তিক্ত ঘটনার পর থেকে সায়রার মনটা বিষণ্ণ হয়ে আছে। সে কাউকে তা বুঝতে দিচ্ছে না ঠিকই, সবার সাথে কথা বলছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে থাকা সেই হাসিটা বড্ড কৃত্রিম। মেহেদি অনুষ্ঠানের আয়োজন ছাদে হলেও গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে হোসেন মঞ্জিলের সামনের বড় খোলা জায়গায়। সেখানে একপাশে একটি বিশাল মঞ্চ বানানো হয়েছে, যা তাজা গাঁদা ফুল, রঙিন কাপড় আর তাজা গাঁদা ফুল আলোক বাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো। অন্য পাশে করা হয়েছে বড় প্যান্ডেল। মঞ্চের সামনে সারিবদ্ধভাবে চেয়ার রাখা হয়েছে, যাতে সবাই আরাম করে হলুদের অনুষ্ঠান উপভোগ করতে পারে। মঞ্চ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আরাব। তার পরনে সায়রার পছন্দ করা সেই অলিভ রঙের পাঞ্জাবি, যা তার উজ্জ্বল শ্যামবর্ণ সুঠাম দেহে বেশ মানিয়েছে। সায়রা আর আরাভের একটি বিষয় একদম এক, দুজনের গায়ের রঙই মনকাড়া উজ্জ্বল শ্যামলা। আরাভের চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে সেট করা। অলিভ পাঞ্জাবিতে তাকে আজ ভীষণ সুদর্শন লাগছে। আরাভের দৃষ্টি আটকে গেল কিছুটা দূরে তার মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকা সায়রার ওপর। সে বিষণ্ণ মনে শাশুড়ির আঁচল আঙুলে একবার পেঁচাচ্ছে, আবার খুলছে। আরাভের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। সায়রা তার দেওয়া শাড়িটিই পরেছে। বউটাকে যে কোনো সাজেই কেন যে এত মায়াবী লাগে। হিজাব পরা অবস্থায় তাকে একরকম স্নিগ্ধ লাগে, আবার এখন হিজাব ছাড়াও সে অনিন্দ সুন্দর। সায়রার দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। তবে আরাভের তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না যে তার আইরির মন ভালো নেই। সে সবার সাথে দু একটা কথা বলে হাসলেও সেই হাসিটা বড্ড কৃত্রিম। সায়রা যখন মন থেকে হাসে তখন তার চোখগুলো আলোর মতো চকচক করে ওঠে। আজ তা অনুপস্থিত। আরাব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার আইরির দিকে, যেন এভাবেই এক জীবন পার করে দেওয়া যাবে। আরাব নিজের মনে গুনগুন করে গিয়ে উঠল, তুমি মানুষ নাকি পড়ি আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। নুহাকে মঞ্চে এনে বসানোর পর একে একে সবাই তাকে হলুদ ছোঁয়াতে লাগলো। এবার আরাব আর সায়রা একসাথে গিয়ে নুহাকে হলুদ মাখিয়ে দিল। আরাব বারবার সায়রার মন ভালো করার সুযোগ খুঁজছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সায়রা আজ সকালেই তাকে কড়া ভাষায় বলে দিয়েছে তার থেকে দূরে থাকতে। সায়রা জানিয়েছে সে তার ভাইয়া আসা পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু আরাব যদি এর মাঝে তার বেশি কাছে আসার চেষ্টা করে তবে সে ভাইয়া আসার আগেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। অগত্যা বাধ্য হয়েই আরাব দূরত্ব বজায় রেখে চলছে এবং সবার সামনে স্বাভাবিক আচরণ করছে। আরাব ঠিক করেছে এই ভিড়ের মাঝে কিছু না করে নিজেদের বাড়িতে ফিরে সায়রাকে মানিয়ে নেবে। এখন কিছু করতে গেলে যদি সায়রা সত্যিই চলে যায়, এই ভয়েই সে পিছিয়ে এলো। কিন্তু এটাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে, তা আরাব কল্পনাও করতে পারছে না। সে জানেও না যে সায়রাকে হয়তো আর কোনোদিন তার নিজের বাড়িতে নিজের কাছে নিয়ে যাওয়া হবে না। সবাই নুহাকে হলুদ মাখানো শেষ করলে মেয়েরা এবার একে অপরকে হলুদ দিতে ব্যস্ত হয়ে পড়ল। সায়রা তার শাশুড়ির পাশেই বসে সেই আনন্দ দেখছিল। শারমিন শাহরিয়ার অনেকবার সায়রাকে সবার সাথে আনন্দ করতে বললেও সে শুনল না।
জানাল যে তার শাশুড়ির কাছে বসে থাকতেই বেশি ভালো লাগছে। হঠাৎ একটি বিষয় মনে পড়ায় সায়রা কৌতূহলী হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করল। আম্মু, জিরাব ভাইয়ার সাথে তোমাদের আসল সম্পর্ক কি? প্রশ্নটা শুনে শারমিন শাহরিয়ার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন, কারণ জারিফ স্পষ্ট জানিয়ে দিয়েছে কেউ যদি সায়রাকে তাদের আসল সম্পর্কের কথা বলে তবে সে আর কোনোদিন হোসেন মঞ্জিলে আসবে না। তাই তিনি সত্য গোপন করে জারিফের শিখিয়ে দেওয়া কথাটি বললেন যে জারিফ শহীদের বন্ধু এবং নুহার বিয়ে উপলক্ষে এখানে এসেছে। জারিফের নিষেধ থাকায় তিনি আগ বাড়িয়ে সায়রাকে কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু শারমিন শাহরিয়ারকে অবাক করে দিয়ে সায়রা নিজেই বলে উঠল, জানো আম্মু, আমি তো জানতামই না যে জিরাব ভাইয়ার সাথে এখানে দেখা হয়ে যাবে। তোমাকে বলেছিলাম না সেদিন আমাকে গাড়ির দুর্ঘটনা থেকে যে লোকটা বাঁচিয়েছিল সে আসলে এই জিরাব ভাইই ছিল। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। শারমিন শাহরিয়ার খুব মন দিয়ে সায়রার কথা শুনছিলেন। তুমি জারিফকে কিভাবে চেনো সায়রা? উত্তেজনার বশে তিনি আনমনেই জিজ্ঞেস করে ফেললেন। আসলে মনের গভীরে থাকা কৌতূহল থেকেই প্রশ্নটি মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, যদিও জারিফের সেই হুমকির কথা তার মাথায় ছিল। সায়রা হাসি মুখে জবাব দিল, জিরাব ভাই আমার কাজিন হয়। কেমন কাজিন? শারমিন শাহরিয়ারের কণ্ঠে এবার উৎকণ্ঠা। আমার মামাতো ভাই। তোমার মামার নাম কি? মামার নাম হাসান আহমেদ হোসেন। আর তোমার মায়ের নাম? সায়রা খুব সহজভাবে হাসি মুখে বলল, সুফিয়া চৌধুরী।